দেখুন, আগাছা মুক্ত ধানের বীজতলা এই মুহূর্তে প্রত্যেক চাষি ভাই কিন্তু চাই। আর এই যে সময়টা চলছে, আমরা সবাই কিন্তু ধানের বীজতলা তৈরি করতে ব্যস্ত। কিন্তু আমাদের টার্গেট থাকবে ধানের বীজতলা যেন খুব সুন্দর আগাছা মুক্ত হয়, আমাদের চারাগুলো সুস্থ হয়। আর এই সুস্থ চারা, আগাছা মুক্ত চারা পাওয়ার জন্য আমাদের দুটো ওষুধের কথা মাথায় রাখতে হবে এবং দুটো পর্যায়ে। আজকের ভিডিওতে এই বিষয়টাই আপনাদের সঙ্গে একদম ডিটেলস তুলে ধরব। কোন দুটো ওষুধ আর এই পর্যায় দুটো কী কী, কত দিনের মাথায় আর কত দিনের মাথায় আপনারা ওষুধ প্রয়োগ করবেন। দেখবেন একটা ঘাসও আপনার এই ধানের জমিতে উঠবে না। যতই আপনার চারপাশের জমিতে আগাছা প্রচুর জন্ম নিক না কেন, ওষুধ দুটো প্রয়োগ করবেন ঠিক সময়ে, কত দিনের মাথায় আর কত পরিমাণে কি কি দেবেন সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরছি। দেখুন, আগাছা আমাদের ধানের জমিতে যদি জন্ম নিয়ে ফেলে, মানে বীজতলায় যদি জন্ম নিয়ে নেয়, তাহলে খেয়াল করে দেখবেন ধান যে পরিমাণে বৃদ্ধি পায় তার থেকে আগাছার বৃদ্ধিটা বেশি হয়। তাহলে এই আগাছা যখন চলে আসবে, তাহলে আমাদের কিন্তু তিনটে জিনিস এই বীজতলাতে ক্ষতি করে। একটা হচ্ছে আলো বাতাসের ভাগ বসায়, দুটো হচ্ছে স্পেস। একটা বীজ থেকে তো একটা বীজের একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, তার ভিতরে যদি আগাছা আবার বেরোতে চায় তাহলে জায়গাটা কম হয়। আর 3 নম্বর হচ্ছে আপনি যে সারটা প্রয়োগ করছেন সেই সারের ভাগ বসায়। আরও একটা অসুবিধা হচ্ছে কি জানেন, আপনি যখন চারাটা তুলছেন, এখান থেকে তুলে যখন রোপণের উদ্দেশ্যে মূল জমিতে আপনি রোপণ করবেন, তো ঠিক সেই সময় আগাছা, এই ধানের সঙ্গে সঙ্গে কিন্তু আগাছা উঠে আসে, ঠিক না? ধানের গোছার ভিতরে দেখবেন আগাছাটা লুকিয়ে থাকে। তা যখন আপনি জমিতে বসাচ্ছেন, তখন আপনার মূল জমিতেও কিন্তু এই বীজতলা থেকে আগাছাটা চলে যাবে। আর সেখানে কিন্তু আপনার যদি ওই ধানের গোছার সঙ্গে বসানো যায়, তাহলে ওই গোছার ভিতরে আগাছাটা বাড়তে থাকে, আর সেটা আপনার জমি থেকে বার করা কিন্তু মুশকিল হয়ে পড়ে। এই জন্য আগাছা মুক্ত বীজতলা আমাদের খুবই জরুরি। আসুন, কোন পর্যায়ে কোন ওষুধ আপনারা ব্যবহার করবেন সেটা আবার তুলে ধরি। আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষিভাই প্রথম ভিডিওটা দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, কারণ এরপরে মাঠের থেকে সরাসরি যে পরিচর্যা করতে হবে আপনাদের সঙ্গে তুলে ধরবো বিষয়গুলো। প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে একদম কাদা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। আসুন তার মূল বিষয়টা দেখি। আমার হাতে দেখুন দুটো ওষুধ আছে। এবার প্রথম যে আগাছা নাশক আমাদের জমিতে দিতে হবে সেটা কত দিনের মাথায়। ধরুন, সুন্দর করে আপনি কাদা টাদা তৈরি করলেন, সারটার দিলেন, সার দেওয়ার পর যেদিন বীজ ফেললেন, ঠিক না, বীজ ফেলার পর মোটামুটি 4 দিন বাদে আপনার জমিতে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে রিফিট, সিনজেন্টা কোম্পানির রিফিট। এর মূল টেকনিক্যাল হচ্ছে প্রেটিলাক্লোর। দেখুন, প্রেটিলাক্লোর বিভিন্ন পার্সেন্টেজে বাজারে পাওয়া যায়। একটা 37 মতো এরকম কাছাকাছি একটা থাকে, আর রিপিটের ভিতরে প্রেটিলাক্লোর এটা দেওয়া রয়েছে 50%। তাহলে ডোজ একটু আলাদা হবে। তাহলে যখন আপনি 50% ব্যবহার করবেন, প্রথমে ডোজটা বলে দিই কীভাবে করবেন সেটা একটু বাদে জানাচ্ছি। যখন আপনি 50% প্রেটিলাক্লোর আপনি দেবেন, তখন মাথায় রাখবেন এইটা আমরা যখন ধানের আগাছানাশক হিসাবে ব্যবহার করি, তখন 1 বিঘা জমিতে 100 ml ডোজ দিই, 33 শতকের বিঘাতে 100 ml ডোজ রাখি। তাহলে এটা আমার জমি যদি 1 কাঠা হয়, তাহলে সেই হিসাব করে আপনি দেবেন। ধরুন 1 কাঠা জায়গা যদি হয়, আপনি মোটামুটি 10 ml এখানে দিতে পারেন, দিলে ক্ষতি নেই, কিন্তু এটা আমাদের ধানের গাছে কোনো প্রভাব ফেলে না। তাহলে 10 ml থেকে আপনি 1 কাঠা জায়গায় একটু কমও করতে পারেন। এবার আপনি হিসাবটা করে নেবেন, যেরকম আবার বললাম 1 বিঘা জমিতে 33 শতকের জমিতে আপনারা 100 ml হচ্ছে 50%-এর ডোজ। কিন্তু প্রেটিলাক্লোর যেটা 30% আছে, 35% বা 37% আছে, যেরকম নাগার্জুনা কোম্পানির আছে একটা ইরেজ এন বলে পাওয়া যায়, আবার কৃষি রসায়নের একটা আছে প্রিন্স এন নামে যেটা পাওয়া যায়, এগুলোর কিন্তু পার্সেন্টেজ কম। তাহলে সেগুলো আপনি একটু বেশি পরিমাণে, যেরকম 150 বা 200-র কাছাকাছি আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু প্রেটিলাক্লোর 100 থেকে 120 ml পর্যন্ত আপনি ব্যবহার করবেন 33 শতকে। তাহলে আপনি যদি 5 কাঠা জমি বা 2 কাঠা জমি দেন, আপনি হিসাব করে বার করে নেবেন। এবার কথা হচ্ছে এটা প্রয়োগ করবেন কি করে। ওই যে বললাম, আপনার যেদিন বীজটা ফেলার ঠিক 3 দিন বাদে। আরেকটু কথা বলে নিই, এটা হচ্ছে প্রি এমার্জেন্স হার্বিসাইড। মানে কি, আপনার ধানের যে বীজগুলো আছে, মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমাদের ঘাসের বীজগুলো থাকে এই বীজতলাতে, সেটা তো ফুটে বার হবে। প্রি কথার অর্থ হচ্ছে আগে, অর্থাৎ বীজটা ফোটার আগে আপনি যদি প্রয়োগ করেন, তাহলে সেই বীজগুলো আর ফুটবে না, অঙ্কুরটা হবে না। কিন্তু খেয়াল করে দেখুন, ধানও তো বীজ, সেটা আপনি যখন এখানে ফেলছেন দেবেন, আপনি তো অঙ্কুর করে ফেলছেন।
তারপরে 3 বা 4 দিন বাদে অঙ্কুরগুলো দেখবেন একটু সবুজ সবুজের উপরে, তার মানে কি বীজগুলো আমার ফুটে গেছে। তাহলে তখন আমরা যদি প্রি এমার্জেন্স হার্বিসাইড দিই তাহলে আমাদের ধান গাছে কোনো ক্ষতি হবে না, যেগুলো ফোটেনি সেগুলোই ক্ষতি হবে। তাহলে সেটা হচ্ছে ঘাসের বীজ। তাহলে ফুটে গেলে কিন্তু তখন আর কাজ হবে না। এই জন্য আমাদের 3 থেকে 4 দিনের মাথায় জমিতে প্রয়োগ করতে হবে। তো ডোজের কথা বলছিলাম আপনাদের, সেটা জানিয়েছি আমি। এবার প্রয়োগ কীভাবেটা করবেন। জমিতে আপনি জল রাখবেন মোটামুটি 1/2 ইঞ্চি, ধানের মাথাগুলো হালকা হালকা জেগে থাকবে, হালকা জেগে আছে 4 দিনে যতটুকু হয়, মানে হালকা জল রাখবেন। তারপরে আপনি একটু কিছু পরিমাণে কুড়ো নেবেন, ধানের যে কুড়ো হয়, অথবা আপনি দরকার নেই বালির সঙ্গে ভালো হবে না, আপনি কুড়োতে নেন, কুড়োর সঙ্গে মাখান, যতটুকু পরিমাণ দেবেন আপনার জমি অনুযায়ী ভাগ করে নেবেন। তারপরে এখানে ছিটিয়ে দিন জমিতে, ওই জলের উপরে পড়বে, আস্তে আস্তে জলের সঙ্গে পুরো কিন্তু মিশে যাবে। কেমন? এইবার আপনি মোটামুটি 12 ঘন্টা রাখুন। ধরুন বিকালে দিলেন অথবা সকালে দিলেন, তাহলে 12 ঘন্টা পর বিকালবেলা আপনি জলটা বাইরে বের করে দিলেন, পরের দিন সকালবেলা আবার আপনি জল দিলেন। আর যদি নিচে টেনেও নেয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। এই হচ্ছে আপনার প্রয়োগের। অনেকে স্প্রে করে দেয়, ওপরে স্প্রেও আপনি করতে পারেন। জল দেবেন, জলের উপরে আপনি স্প্রে করে দেবেন। ধরুন 1 ইঞ্চি মতো জল দিলেন, জলের উপরে স্প্রে করে দিলেন, তারপরে জলটা বাঁধিয়ে রাখলেন 12 ঘন্টা। জলের লেয়ারটা কমবে, মাটিতে যাবে, তারপরে দেখুন আপনার ওই ঘাসগুলো আর বার হবে না। আমরা এটা যখন ধান রোপণ করি তখন তো জলের উপরেই দিই, তাই না? রোপণের পর জমিতে জলের উপরেই দিই, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে এইটা হচ্ছে প্রথম। 2-1টা যদি ফুটে, ওই যে 4 দিন বাদে আপনার দেওয়ার কথা বলছিলাম, যদি ফুটে বার হয়ে যায়ও তাহলে সেই ঘাসগুলো আমাদের একদম নির্মূল করবো। বললাম যে 100% নির্মূল করবো, তাহলে উপায়। তাহলে সেটা হচ্ছে পিআই কোম্পানির নমিনি গোল্ড। এই দেখুন পিআই কোম্পানির নমিনি গোল্ড। তো পিআই কোম্পানির নমিনি গোল্ডের ডোজ কত? আপনি 15 লিটার জলের কথা বলবো, হিসাব করবেন। 15 লিটার জলে এর ডোজ হচ্ছে 20 ml। 15 লিটার জলে 20 ml। তো এই যে 20 পাইরিব্যাক সোডিয়াম, আপনারা অনেকে জানেন, এর 10% এর ভিতরে দেওয়া যায়, এবং ধানের চারার ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে সেফ। ধানের চারার জন্য সব থেকে সেফ, কোনো প্রভাব পড়ে না। তো 20 পাইরিব্যাক সোডিয়াম 15 লিটার জলে 20 ml। আপনি চারার জন্য সামান্য কমও দিতে পারেন, বেশি দরকার নেই। তাহলে সামান্য কম, 20 ml বেশি দরকার নেই, সামান্য কম দিয়ে আপনি গাছের ওপরটি স্প্রে করে দিন। মাটিতে হালকা জল রাখুন, তারপরে একদম স্প্রে করে দিন। যেগুলো ফুটে বার হয়েছিল 4 পাতা 3 পাতা, প্রত্যেকটা ঘাস কিন্তু মারা যাবে। তাহলে এইভাবে আমরা 2টো ওষুধ দিয়ে, একটা প্রথমে 3 থেকে 4 দিনের মাথায়, আর একটা 15 দিনের মাথায় প্রয়োগ করে আমরা টোটাল ঘাসগুলো এই বীজতলা থেকে কিন্তু মুক্ত করতে পারি। তাহলে এটা হচ্ছে স্প্রে, আর এটা হচ্ছে জমিতে ছিটিয়ে দিতে পারেন অথবা স্প্রে করতে পারেন। এইবার একটা কথা বলি, অনেকে আপনারা সাথীর নাম শুনেছেন। ইউপিএল কোম্পানির সাথী একটা ধানের ক্ষেত্রে পরিচিত নাম সবার। আগাছা প্রয়োগ করতে আমরা ব্যবহার করে থাকি। এই 20 পাইরিব্যাক সোডিয়ামের সঙ্গে অনেক সময় আমরা মিশিয়ে প্রয়োগ করি, কিন্তু ধানের চারার ক্ষেত্রে এই ভুলটা আপনারা করবেন না। এই যে সাথী যে ওষুধটা আছে, এর টেকনিক্যাল হচ্ছে পাইরাজোসালফুরান। পাইরাজোসালফুরান 10% ডাব্লিউপি পাউডার ফর্মে সেটা থাকে। এটা কিন্তু একটা কড়া ওষুধ। তারপরে আপনি যখন 20 পাইরিব্যাক সোডিয়ামের সঙ্গে মেশাবেন, তখন কিন্তু মানে নমিনি গোল্ডার সাথী মেশাবেন, তখন কিন্তু এই চারা গাছের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। যদি একটু রোদ বেশি হয়, মেঘলা কম থাকে, তাহলে কিন্তু মাথাগুলো হলুদ হবে। এই জন্য আপনাদের বলছি, আপনারা চারার ক্ষেত্রে এড়িয়ে চলুন, সাথী এড়িয়ে চলুন। আপনারা শুধুমাত্র নমিনি গোল্ড ব্যবহার করুন, আর আগে এই রিফিট ব্যবহার করুন, ফ্রেটিলাক্লোর। কেমন? রিফিট অথবা ওই আপনাদের নাম বললাম প্রিন্স এন অথবা ইরেজেন, 2টো ওষুধের একটাও কিন্তু কোনো ধানের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে না। তো তবু আপনারা অনেক অভিজ্ঞ চাষি যারা আছেন, আপনারা যেভাবে প্রয়োগ করে ভালো কাজ পেয়েছেন, আপনারা কমেন্টে জানাতে পারেন। কারণ এই সময় সমস্ত চাষি ভাই সব থেকে বেশি ব্যস্ত হচ্ছে, ধান চাষি ভাইরা ব্যস্ত হচ্ছে বীজতলা তৈরিতে, আর এই আগাছার সমস্যা সবার থাকে। তো আপনাদের যেটা লেটেস্ট টেকনিক কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা কমেন্ট করেন তারা কিন্তু সেখান থেকে আপনাদের মতামত নিতে পারবেন। তো ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।